দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকে তোমাদের দেখাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে প্রশ্নটি আসলে তোমাদের তোমরা যদি প্রশ্নটি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রীতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখানে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রীত প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্র আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নপত্র একটু বড় করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি যে ক বিভাগ, এখানে টোটাল 8টি এমসিকিউ প্রশ্ন আছে। খ বিভাগ এরকম করে, গ বিভাগ, ঘ বিভাগ এবং বিভাগ উম, অর্থাৎ 5টি বিভাগের মাধ্যমে প্রশ্নগুলি এক এক করে দেওয়া আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো 1 নম্বরের যে প্রশ্নটি আমরা যদি দেখি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো নদী, হিমবাহ, বায়ু, কোনোটিই নয়। আমরা যদি একটু লক্ষ্য করি উত্তরটা দেখব বায়ু, কারণ সব অপশন যদি দেখি নদী, মরুভূমিতে স্থায়ী নদী খুব কম, তাই নদীর কাজ প্রধান নয়। হিমবাহ শীতল পার্বত্য অঞ্চলে কাজ করে, মরুভূমিতে নয়। বায়ু, মরুভূমিতে উদ্ভিদ কম এবং ভূমি শুষ্ক থাকে, তাই বায়ু সহজে ক্ষয় ও পরিবহন সঞ্চয়ে কাজ করে না, কোনোটি নয়, ভুল, কারণ বায়ুই প্রধান শক্তি। তাহলে আমাদের উত্তর হবে বায়ু। তাহলে এখানে গ নম্বরের উত্তর। তাহলে আমরা 1 নম্বরের উত্তরে পেলাম গ। এরপর ক্যানিয়ন আই আকৃতির হওয়ায় প্রধান কারণ কি? বেশ কয়েকটা কারণ আছে। নদীর নিম্নক্ষয়, ভূমির খাড়া ঢাল, বৃষ্টিহীন শুষ্ক মরুভূমি অঞ্চল, না নদীর পার্শ্বক্ষয়। উত্তর হবে নদীর নিম্নক্ষয়, অর্থাৎ ক নম্বরের উত্তর। কারণ সব অপশন যদি দেখি নদীর নিম্নক্ষয়, নদী যখন নিচের দিকে গভীরভাবে ক্ষয় করে তখন সরু ও গভীর খাত তৈরি হয়, এটাই ক্যানিয়ন। আর ভূমির খাড়া ঢাল হচ্ছে সহায়ক কারণ হতে পারে কিন্তু মূল কারণ নয়। বৃষ্টিহীন শুষ্ক অঞ্চল ক্যানিয়ন মরুভূমিতে দেখা যায়, তবে সৃষ্টি করে নদীর নিম্নক্ষয়, নদীর পার্শ্বক্ষয়, এতে নদী চওড়া হয়, গভীর নয়। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। পর্বতারোহণের সময় সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? আমরা অপশনগুলি যদি দেখি, পিরামিড চূড়ার উপস্থিতি, ক্রেভাসের উপস্থিতিতে, রসে মতনের উপস্থিতি, না স্কারের উপস্থিতি? সঠিক উত্তর ক্রেভাসের উপস্থিতি। আমরা কেন সঠিক? ক্রেভাস হলো হিমবাহের উপর গভীর ও লম্বা ফাটল, এগুলো অনেক সময় বরফে ঢাকা থাকে, পর্বতারোহীরা বুঝতে না পেরে পড়ে যেতে পারে, ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তাই পর্বতারোহণের সবচেয়ে বিপজ্জনক হলো ক্রেভাস। আর অন্য অপশনগুলি ভুল। পিরামিড চূড়া এটি তীক্ষ্ণ ও শিখর বিশিষ্ট কারণে রসের মতন, এটা হচ্ছে এটি হিমবাহের ক্ষয়ের ফলে তৈরি মিশ্রণ, মসৃণ ও ঢালু শিলাস্তর। আর স্কার হচ্ছে এটি হিমবাহ সঞ্চয়ের ফলে তৈরি সরু উঁচু ভূমিরূপ। কাজে আমার উত্তর হবে খ নম্বর, অর্থাৎ ক্রেভাসের উপস্থিতিতে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে, আমরা এই প্রশ্নটা দেখতেছি, সৃষ্ট ভূমিরূপের উদাহরণ কোনটি? সৃষ্টি ভূমিরূপের উদাহরণ হচ্ছে বালিয়ারি। সব অপশনের ব্যাখ্যা যদি বলি, ওয়াদি শুষ্ক অঞ্চলের অস্থায়ী নদী খাত প্রধান জল বাহিত, বালিয়ারি হচ্ছে নদী বালু সরবরাহ করে, পরে বায়ু তা সঞ্চয় করে, টিলা তৈরি হয়। তারপরে গারা নদীবাহিত সূক্ষ্ম পলি, এবং ইনসেলবার্গ মরুভূমিতে অবশিষ্ট কঠিন শিলা ও বায়ুক্ষয়ের ফল। এরপরে যদি আমরা পরের প্রশ্ন যাই, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে, 1-এর 5, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত তেলেঙ্গানা, কর্ণাটক, বঙ্গোপসাগর, তামিলনাড়ু? আমরা যদি বলি এটার উত্তর হবে তেলেঙ্গানা, কর্ণাটক, বিশাখাপত্তনম, তামিলনাড়ু। উত্তর হবে বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশ ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাজ্য। বিশাখাপত্তনম কেন সঠিক? অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে শহর, এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এটি একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। অন্যগুলো কেন বল? তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের উত্তরে অবস্থিত, উপকূল নয়। কর্ণাটক অন্ধ্রপ্রদেশের পশ্চিমে অবস্থিত, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণে অবস্থিত। তাহলে আমাদের উত্তর হবে যেটা সেটা। এরপরে গিয়ে হলো পশ্চিম উপকূলে স্বাভাবিক পোতাশ্রয়ের বন্দরের পোতাশ্রয় বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ অভগ্ন উপকূল, ভগ্ন উপকূল, অনির্ভর মৃত্তিকার উপস্থিতি, হ্রদ ও উপহ্রদের আধিক্য। তা আমরা যদি এক এক করে দেখি উত্তরগুলি, তাহলে দেখতে পাবো যে উত্তরটা হচ্ছে
অবতল উপকূল অর্থাৎ অবকল বা খাঁজকাটা উপকূল জাহাজ নোঙর করার জন্য উপযুক্ত। উত্তল উপকূল বন্দর কম, বৃষ্টি ও হ্রদের আধিক্য সরাসরি কারণ নয়। এরপরের প্রশ্ন অভগ্ন উপকূল যেটা, তারপর 1-7 উত্তর ভারতের নদ নদী নিত্যপ্রবাহ হওয়ার কারণ হলো, উত্তর ভারতের নদ নদী নিত্যপ্রবাহ হওয়ার কারণ হচ্ছে নদীগুলো বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট, সারা বছর জল থাকার কারণে নৌ চলাচল সম্ভব, দৈর্ঘ্য বদ্বীপ সৃষ্টি সরাসরি কারণ নয়। এরপরের প্রশ্ন একটি পর্ণমোচী উদ্ভিদের বৃক্ষের উদাহরণ কি? একটি বাবলা, তুত, মেহগনি, সুন্দরী। একটি পর্ণমোচী হচ্ছে শাল, বাবলা, শাল, মেহগনি, সুন্দরী। শাল শাল শুষ্ক মৌসুমে পাতা ঝরায়, মেহগনি চিরসবুজ, সুন্দরী ম্যানগ্রোভ, বাবলা শুষ্ক অঞ্চলে কাঁটাযুক্ত। তাহলে আমরা এভাবে উত্তরগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন, বাক্যটি সত্য হলে খ বিভাগ, আর ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। যেমন আমরা যদি বলি নদীর মোহনায় জোয়ার ভাটার প্রভাবে বদ্বীপ সৃষ্টিতে সহায়ক, এটা সত্য উত্তর। নদী যখন সাগরে মেশে তখন তার বেগ কমে যায়, ফলে নদীবাহিত পলি জমে হতে শুরু করে, জোয়ার ভাটার প্রভাবে পলি চারদিকে ছড়িয়ে পড়ে, এতে বদ্বীপ গঠন সহজ হয়। উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ। এবার একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প। আসলে এটা ঠিক, কারণ প্রাণী থেকে প্রাপ্ত কাঁচামাল যেমন মাংস ব্যবহার করা হয়, সংরক্ষণ, ক্যানিং, প্যাকেজিং ইত্যাদি করা হয়। এরপর 2-1 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে ড্যাশ অবস্থান করে, পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। ইয়ারদাং মরুভূমিতে বায়ুর ক্ষয়ের ফলে তৈরি হয়, সেখানে শক্ত নরম শিলাস্তর পাশাপাশি সমান্তরালভাবে থাকে, নরম অংশ দ্রুত ক্ষয় হয়, শক্ত অংশ অবশিষ্ট থাকে, ফলে লম্বা নৌকোর মতো ভূমিরূপ তৈরি হয়। এরপরে হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়। হিমশিরিতে এখানে মূলত শার্ক হ্রদ, হিমবাহ পাহাড়ের ঢালে বাটির মতো গর্ত তৈরি করে, এ গর্তকে শার্ক বলে। বরফ বলে গেলে সেখানে জল জমে শার্ক হ্রদ সৃষ্টি হয়, তাই তো শার্ক হ্রদ হবে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে কি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলকরণ। যেমন গারার সাথে আমরা যদি উত্তর দেখি, বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। গারা বায়ুর ক্ষয়ের ফলে তৈরি সূক্ষ্ম কণা, তাহলে অবঘর্ষ প্রক্রিয়া, গারা হচ্ছে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। 2 নম্বরের উত্তরটা। এরপর গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্য। গ্রাবরেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্য, আর বাকি বিশাখাপত্তনম হচ্ছে বন্দর শহর। তাই আমরা বিশাখাপত্তনম সম্পর্কে বৃহত্তম ভারতের পূর্ব উপকূলে একটি প্রধান সমুদ্র বন্দর। এরপরে 2-4 ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির? স্বাভাবিক ম্যানগ্রোভ অরণ্য। স্বাভাবিক প্রকৃতিতে জোয়ার ভাটা হয়, লবণাক্ত মাটি, কাদামাটি ভূমি, তাই এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মে। উদাহরণ সুন্দরবন। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের 2টি প্রশ্ন, 4টি প্রশ্ন আছে। হিমরেখার উচ্চতা কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রধান 2টি শর্ত। আমরা প্রথমেই হিমরেখার উচ্চতা কোন কোন বিষয়। হিমরেখা হলো সেই উচ্চতা যার উপরে সারা বছর বরফ জমে থাকে। হিমরেখার উচ্চতা নিম্নলিখিত বিষয় দ্বারা নিয়ন্ত্রিত। অক্ষাংশ, নিম্নরেখার কাছে তাপমাত্রা বেশি, হিমরেখা বেশি উচ্চতায় থাকে। মেরুর দিকে তাপমাত্রা কম, হিমরেখা নিচে নেমে আসে। তাপমাত্রা যত কম হিমরেখা তত নিচে, তাপমাত্রা বেশি হলে হিমরেখা উপরে উঠে যায়। বৃষ্টিপাত ও তুষারপাত, বেশি তুষারপাত হলে বরফ জমে থাকে, হিমরেখা নিচে নামে, কম তুষারপাত হলে উপরে উঠে যায়। সমুদ্রের নিকটতা, সমুদ্রের কাছে আর্দ্রতা বেশি, তুষারপাত বেশি, হিমরেখা নিচে। অভ্যন্তরীণ অঞ্চলে হিমরেখা বেশি উঁচুতে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে মানুষের জীবনে বিপর্যয় নানা। মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রধান 2টি শর্ত উল্লেখ করো। শুষ্ক জলবায়ু, কম বৃষ্টিপাত, মাটি শুকনো এবং আলগা থাকে, বায়ু সহজে বালুকণা উড়িয়ে নিয়ে যেতে পারে, উদ্ভিদের অভাব, গাছপালা কম থাকায় মাটি বাঁধা থাকে না, ফলে বায়ুর ক্ষয় দ্রুত হয়। এই 2 কারণে মরুভূমি, ইয়ারদাং, বালিয়াড়ি ইত্যাদি ভূমিরূপ তৈরি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ঝুম চাষ কীভাবে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে? ঝুম চাষ বা শিফটিং কাল্টিভেশন হলো পাহাড়ি অঞ্চলে গাছ কেটে ও পুড়িয়ে জমি চাষ করা। এটি মৃত্তিকা ক্ষয়কে নিম্নলিখিতভাবে বাড়ায়। গাছ কেটে ফেলার ফলে মাটির বাঁধন নষ্ট হয়, বৃষ্টির জল সরাসরি মাটিতে পড়ে, উপরিভাগের উর্বর মাটি ধুয়ে যায়, ঢালু জমিতে দ্রুত ক্ষয় হয়, জমি অনুর্বর হয়ে পড়ে, ফলে দীর্ঘমেয়াদে কৃষির ক্ষতি হয়। এরপরের প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন
সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বুঝো? তাহলে ধারণযোগ্য উন্নয়ন হলো এমন উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের ক্ষমতা নষ্ট করে না। সহজভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে উন্নয়ন করাটাই টেকসই উন্নয়ন। বন সংরক্ষণ, নবনীকরণ শক্তির ব্যবহার, জল সংরক্ষণ ইত্যাদি। এরপরের প্রশ্ন তোমার 4 নম্বরের প্রশ্ন বিভাগ ঘ। নদী, উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, নদী, উপত্যকা, হিমবাহের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে বিষয় যদি বলি সৃষ্টিকারী শক্তি, নদীর প্রবাহ, হিমবাহের গতি, ক্ষয়ের ধরন প্রধানত নিম্ন ক্ষয়, পার্শ্ব তলদেশ ক্ষয়। এটা হিমবাহের উপত্যকার ক্ষেত্রে। আকৃতি ভি আকৃতির, ইউ আকৃতির। তলদেশ সরু গভীর, প্রশস্ত সমতল। উদাহরণ গঙ্গা উপত্যকা, হিমালয়ের হিমবাহ উপত্যকা। নদী হিমবাহ উভয় ক্ষয়কার্য উপত্যকা সৃষ্টি করে, তবে তাদের গঠন। নদী প্রধানত নিচের দিকে ক্ষয় করে, তাই উপত্যকা ভি আকৃতির হয়। হিমবাহের বরফ আর বিশাল ভর নিয়ে চারিদিকে ক্ষয় করে, তাই উপত্যকা ইউ আকৃতির হয়। হিমবাহ উপত্যকা সাধারণত বেশি প্রশস্ত হয়, তাই আকৃতি গঠন ভেদে প্রধান পার্থক্য বোঝায়। ভৌমজলের এরপরে 4-2 ভৌমজলের অতিরিক্ত ব্যবহার মানুষের বিপর্যয় ডেকে নিয়ে এসে যুক্তিসহ ব্যাখ্যা করো। ভূমির নিচে সঞ্চিত জলকে ভৌমজল বলা হয়। বর্তমানে কৃষি, শিল্প, গৃহস্থলীর কাজে ভৌমজলের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। এর ফলে বিপর্যয় দেখা দেয়। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারে ক্ষতিকর প্রভাব। জল স্তর নিচে নেমে যায়, কূপ এবং নলকূপে জল পাওয়া কঠিন হয়। ভূমিধস ও ধস, ল্যান্ড সাবসিডেন্স, অতিরিক্ত জল তোলার ফলে মাটি বসে যেতে পারে, মাটির লবণাক্ততা বৃদ্ধি পায়। উপকূল অঞ্চলে সমুদ্রের লবণাক্ত জল ভিতরে ঢুকে পড়ে। কৃষির ক্ষতি, সেচের জন্য পর্যাপ্ত জল পাওয়া যায় না। পানীয় জলের সংকট, মানুষ নিরাপদে পানীয় জল থেকে বঞ্চিত হয়। অতএব ভৌমজল সঠিক ব্যবহার এবং সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। বৃষ্টির জল সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং ও ভরণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরপর আমরা চলে যাব সর্বশেষ 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে নিয়ে, এটার প্রতিটি প্রশ্ন 5 মার্কের প্রশ্ন। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করছে তা উদাহরণসহ আলোচনা করো। তাহলে ভূমিকা, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করে, ঘূর্ণিঝড় বৃদ্ধি এবং ইত্যাদি সমস্যা দেখা যায়। এর বড় প্রভাব পড়েছে সুন্দরবন অঞ্চলে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ গলছে, সমুদ্রের জল স্তর বাড়ছে। সুন্দরবন অনেক নিম্নভূমি দ্বীপ জলের নিচে চলে যাচ্ছে। উদাহরণ লোহাচড়া দ্বীপ প্রায় বিলুপ্তি। ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় সংখ্যা ও শক্তি বাড়ছে। উদাহরণ ঘূর্ণিঝড় আমফান। ঘরবাড়ি, চাষের জমি এবং বনাঞ্চল ব্যাপক ক্ষতি হয়েছে। লবণাক্ততা উদ্ভিদ, সমুদ্র জল ভেতরে ঢুকে পড়েছে, মাটির লবণাক্ত বাড়ছে, ফলে কৃষি ও পানীয় জলের সমস্যা হচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষতি, ম্যানগ্রোভ বন ধ্বংস হচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সংকুচিত হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্তির মুখে। মানুষের জীবনে প্রভাব, ঘরবাড়ি ভাঙছে, মানুষ জলবায়ু উদ্বাস্তু হচ্ছে, জীবিকা, মৎস্যজীবী, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপসংহার, অতএব জলবায়ু পরিবর্তন, সুন্দরবন পরিবেশের অর্থনীতি ও মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। বন সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানো জরুরি। এরপরে ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তাহলে ভারতের জলবায়ু প্রধানত মৌসুম প্রকৃতির। মৌসুমী বায়ু হলো ঋতুভিত্তিক দিক পরিবর্তনের বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন মাসে আরব সাগরে বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ু প্রবেশ করে। ভারতে প্রায় 75-80% বৃষ্টি এই সময় হয়। কৃষিকাজ সম্পূর্ণ নির্ভরশীল। উদাহরণ কেরালা দিয়ে মৌসুমী বায়ুর প্রবেশ। উত্তর ও পূর্ব মৌসুমী বায়ুর শীতকালীন শীতকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়, সাধারণত শুষ্ক, তবে বঙ্গোপসাগর অতিক্রম করে তামিলনাড়ুতে বৃষ্টি দেখা যায়। কৃষির উপর প্রভাব, সময়মতো বর্ষা না এলে খরা হয়, অতিবৃষ্টি হলে বন্যা হয়। ধান, পাট ইত্যাদি ফসল মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। তাপমাত্রা নিয়ন্ত্রণ, বর্ষাকালে তাপমাত্রা কমে, শীতকাল শুষ্ক ঠান্ডা হয়, প্রবাহিত হয়। জল সম্পদের উপর প্রভাব, নদীর জল ধার, ভূগর্ভস্থ জল পুনরায় পূরণ হয়। বর্ষার উপর নির্ভর করে জল সংকট নির্ধারিত হয়। ভারতের জলবায়ু, কৃষি, অর্থনীতি ও জনজীবন সম্পূর্ণভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল, তাই মৌসুমী বায়ুর ভারতের জীবনরেখা। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।